দর্শক আসসালামু আলাইকুম। 2024 সালে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া সকলের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আমার আজকের এই এপিসোড। বাংলাদেশে শেখ হাসিনা এক ভয়ঙ্কর নাম হয়ে গেছে গত 1 বছরেরও বেশি সময়। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার রাজনৈতিক দল অনেকটাই কার্যক্রমবিহীনভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফেসবুক পোস্ট অথবা টুইটারের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সময়কে নিয়ে কটাক্ষ করে চলেছেন। একই সঙ্গে সমালোচনা করছেন রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যে ভূমিকা তা বিশ্লেষণ করা খুবই জরুরি। তার পতন অর্থাৎ তিনি কিভাবে পড়ে গেছেন, সরকার থেকে উনি পালিয়ে গেলেন ভারতে এবং পরবর্তীতে উনি আদৌ আসতে পারবেন কিনা সেই বিষয়গুলো গবেষণা করা খুবই জরুরি ছিল। আমি আর্থিকভাবে সচ্ছল হলে হয়তো সময় কাটাতাম শেখ হাসিনার কিভাবে উনি ফেল করলেন, কিভাবে উনি পতিত হলেন, এই গবেষণাটাকে চালু রেখে। কারণ এই গবেষণা খুব জরুরি এই কারণে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে, সেই রাজনীতিতে কতটুকু বাংলাদেশের জনগণের উপকার হবে এবং জনগণ কতটুকু পার্টিসিপেট করতে পারবে তার আত্মমর্যাদা নিয়ে, সেটিগুলো নিশ্চিত হবে। আগামী 15 থেকে 20 মিনিট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেন শেখ হাসিনা পতন অনিবার্য ছিল। শেখ হাসিনার পতন অনিবার্য ছিল এই বিষয়টি ঠিক নতুন কিছু নয়। অর্থাৎ আপনারা যদি শেখ হাসিনাকে খুব কাছ থেকে না ফলো করে থাকেন বা তার বক্তব্য, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তাকে ঘিরে মানুষের কথাবার্তা, মানুষের ভেতরে আতঙ্ক, সব কিছুই শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছিল বহু বছর ধরে। শেখ হাসিনা যে পতন সুনিশ্চিত হচ্ছে এটা মোটামুটি এই নির্বাচনের পরেই বোঝা গিয়েছিল। যদি আপনারা নির্বাচনের অর্থাৎ 2024 সালে যে নির্বাচনটা দেখেন, এই নির্বাচনে যে পপুলার ম্যান্ডেট শেখ হাসিনার পক্ষে যায় নাই। এবং আপনার মনে আছে যে তখন আমার কিছু ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে নির্বাচন কিভাবে হচ্ছে, কারা নির্বাচনের ভোট দিতে এসেছে, এবং আমি খুব সকালে এই ভিডিওগুলো করে খুবই জনপ্রিয়, তৎকালীন সময়ে খুবই ক্ষমতাবান একজন নেতার ইলেকশন এরিয়া থেকে আমি করেছিলাম এবং ভোট সেন্টারে তখন দেখা গিয়েছিল যে নিজেরা কিভাবে ইলেকশন করেছেন। এখানে উল্লেখযোগ্য যে ওনার যে পতন নিশ্চিত, এইটা মোটামুটি বোঝা গেছে জাতীয় আন্তর্জাতিক সকল ধরনের যারা রাজনৈতিকভাবে সচেতন তাদের কথাবার্তা এবং তাদের এঙ্গেজমেন্ট টু দ্য পলিটিক্স। যাই হোক, আমি ভেবেছিলাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার ভেতরে একটা উপলব্ধি হবে, অর্থাৎ উনি বুঝতে পারবেন যে শুধুমাত্র উনি ওনার লোকজনের সঙ্গে উনি বিট্রে করেননি বা তাদের সাথে তিনি যা করেছেন সেটা অন্যায় করেছেন। বাংলাদেশের একটা বৃহত্তম মানুষ তার প্রতি তার বাবার হত্যাকাণ্ড বা তার পরিবারের প্রতি নৃশংসতার কারণে যে পরিমাণ তাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে দেখতো, বা আওয়ামী লীগের যে লেভারেজ ছিল লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপের মধ্যে, তা তিনি হারিয়েছেন। একটা বিশদ অঙ্কে তিনি হারিয়েছেন এবং বাংলাদেশের ভবিষ্যতে উনি ঘুরে আসবেন বা ফেরত আসবেন ইন্দিরা গান্ধীর মতো জেলে গিয়ে আবার নিজেকে রিয়েলাইজ করে তারপরে উনি আবার রাজনীতিতে আসবেন, এইটার সম্ভাবনা আমি খুব একটা দেখি না। তার একটা বড় কারণ হচ্ছে যে ওনার ভেতরে রিয়েলাইজেশন। ধরেন যদি আপনি আর্লি 70s ইন্দিরা গান্ধীকে দেখেন এবং বা 70s ইন্দিরা গান্ধীকে দেখেন, উনি যখন ক্ষমতাচ্যুত হলেন অনেকটা, এবং মানুষ যখন তাকে তার ইমার্জেন্সির পরবর্তী সময় তাকে ডেফিনেটলি ইগনোর করলো, তখন কিন্তু ওনার ভেতরে এক ধরনের রিয়েলাইজেশন হয়েছিল এবং তারপরে উনি চেষ্টা করেছিলেন যে রাজনীতিতে তো উনি আবার ফেরত আসবেন। কিন্তু আনফর্চুনেটলি ওনার মৃত্যুটা অনিবার্য ছিল এবং আপনি জানেন যে
তিনি তার দেহরক্ষীদের কাছেই হত্যাকাণ্ড শিকার হন। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যে এই ঘটনাটি ঠিক ঘটেনি, বরঞ্চ শেখ হাসিনাকে তার আশেপাশে তার সিকিউরিটি তারাই তাকে মূলত প্রোটেকশন দিয়ে ভারতে যেতে সহায়তা করেছে। অর্থাৎ এই পার্থক্যটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষের নৃশংস হয়ে ওঠার প্রবণতা আসলে অনেক কম। এর কম কেন সেটা নিয়ে আরেকদিন হয়তো একটা ভিডিওতে আপনাকে ব্যাখ্যা করব। আমি যতই বলি যে আজকের এই জেনজি অথবা ছাত্র নেতারা তারাই সব কিছু করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা একটা উপসর্গ ছিল। অর্থাৎ তারা হয়তো একটা পাইভোটাল রোল প্লে করছে অন্যান্য আনুষঙ্গিক ঘটনার ভেতরে, কিন্তু কি ঘটনা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার পতনকে অনিবার্য করে তুলেছিল, আমি আজকে আপনাদেরকে সেগুলোই আলোচনা করব। যে উনি আমার প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে যে উনি ওনার ব্যক্তিগত ঘৃণাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ ওনার চয়েস, ওনার ডিসচয়েস, এইটা নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে কিছু থিওরি আছে যে একটা ব্যক্তির স্বভাব চরিত্র এইগুলো রিফ্লেকশন হয় ফরেন পলিসির ভেতরে। যে আমি যদি ভালো হই তাহলে আমি, যেমন দেখেন ট্রাম্প একটা জাস্ট কাউবয় টাইপের একটা মানুষ, সে তার মতো করে সব ফরেন পলিসিগুলোকে অ্যাডজাস্ট করতেছে। তো শেখ হাসিনার ক্ষেত্রে আসলে কি হয়েছে? শেখ হাসিনা তার যে নিজের ঘৃণা, সেই ঘৃণা বাংলাদেশের মানুষের প্রতি যে ঘৃণা, সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং সেই জিনিসটাকে তিনি আর ওন করেননি। অর্থাৎ আপনি দেখেন ওনার এই যে হত্যাকাণ্ড তার মনের ভেতরে যে ভয়ঙ্কর রূপ নিয়েছে। আচ্ছা দেখেন, অথচ আমাদের মতো মানুষ যারা এই ঘটনাগুলো আমরা পরে জেনেছি, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি আর হোয়াট এভার, এটা যে আমাদের কাছে বর্বর মনে হয়েছে, এটা যে আমরাকে এন্ডোর্স করিনি এবং আমরা যে এই কারণে ওনাকে একজন বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের নেতা যাকে হত্যা করাকে আমরা যে বৈধতা দিইনি, যেমন দিইনি শেখ মুজিবুর রহমানেরটা, তেমনই দিইনি জিয়াউর রহমানেরটা, কোনোটাইকে যে আমরা বৈধতা দিইনি, মানে অর্থাৎ মোরাল ইয়েস এই হত্যাকাণ্ড ঠিক ছিল, এইটা যে আমরা করিনি, এইটা যে এইটার কারণে যে তার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকার কথা ছিল বা ছিল, সেইটাকে উনি ইগনোর করেছেন এবং ইগনোর করে আমাদের ইমোশনটাকে নিয়ে উনি খেলতেন। এবং আপনি দেখবেন যে উনি যখন বক্তব্য রাখতেন, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রোগ্রামে যখন উনি বক্তব্য রাখতেন, ওনার ফ্যামিলির ইয়েটা কিছুক্ষণ বলতেন, ফ্যামিলির ট্রমা, ফ্যামিলির কান্নাকাটি, এটা কিছুক্ষণ করতেন, তারপরে উনি কি ডেভেলপমেন্ট করেছেন সেইটা উনি কিছুক্ষণ বলতেন, লাইক 2, 3, 4, 5 মিনিটস বলতেন আমি এই উন্নয়ন করছি, এবং লাস্টে উনি শেষ করতেন খালেদা জিয়া অর্থাৎ বিএনপির সভানেত্রী এবং তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানকে নিন্দা করে, বা বিএনপি খারাপ, বিএনপি জঙ্গি, বিএনপি, এই যে সাইকিটা তৈরি করেছেন, এই সাইকিটা এতটা বেশি রকম ঘৃণার চাষ করেছে যেটা আমি হয়তো এখন বুঝতে পারছি না, বাট এটা উনি খুব সাকসেসফুলি করেছেন। উনি মনে করেছেন যে আপনি দেখেন অনেকে মনে করে যে ওনার বাবার হত্যাকাণ্ডে আসলে ইট ওয়াজ কাইন্ড অফ reaction by the Shiraz Sikdars and তার allies in the military, and এই কারণে উনি যখন ওনার পরিবারের একটা বৃহৎ অংশ যখন ধ্বংস হয়ে গেল বা নিহত হলো, তারপরে ওনার ওই যে সিম্প্যাথিটাকে অ্যাপ্লাই করে বাংলাদেশের মানুষের ভেতরে, বাংলাদেশে যাতে এই জিনিসটা দ্বিতীয়বার না হয়, বাংলাদেশে যাতে এরকম ঘটনা না ঘটে, সে লক্ষ্যে কাজ করার কথা ছিল ঠিক, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি। আসেন, এই ঘৃণার সমাজ করতে গিয়ে উনি কী করেছেন? উনি ঘৃণার সমাজ করতে গিয়ে সমাজের ভেতরে মূলত ব্যারিয়ার তৈরি করছেন যে এই মানুষটাকে ঘৃণা করা যাবে। অর্থাৎ একটা মানুষের যদি দাড়ি টুপি থাকে তাকে হত্যা করা, বৈধতা দেওয়া, বা একজন বিএনপি কর্মী যে সে যেহেতু বিএনপি করছে সে তাকে হত্যা করা জাস্টিফাই করে দেওয়া,
এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা কিন্তু আমি খোলা চোখে দেখব না, কিন্তু তাকে যখন পুলিশ হত্যা করেছে, আপনি বা আমাদের মতো কথিত সুশীল সমাজের প্রতিনিধিরা এটাকে জাস্টিফাই করেছি। আমি বাংলাদেশের সুশীল সমাজদের খুব একটা সম্মান করি না, এবং এই কারণে সুশীল সমাজের ভেতরে আমাকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তারা আমাকে অপছন্দ করেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যখন দিনের পর দিন মানুষ ভোট দিতে পারেনি, যখন দিনের পর দিন মানুষ হত্যা করা হয়েছে, প্রায় 2000-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলো কখনো প্রতিবাদ করেনি, নিরপেক্ষভাবে করেনি, একটা সাধারণ মানুষ হিসেবেও করেনি। বিএনপির লোক তো এর হত্যা করাই যায়, এই যে পারসেপশন, এইটা হচ্ছে শেখ হাসিনার ওই যে আপনাকে বললাম যে তার যে ঘৃণার চাষ করা সমাজ, সেটাকে মানুষ তার অভিনয়টা ধরে ফেলছিল। অর্থাৎ আমার তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে ওনার যে অভিনয় করতেন, উনি যে মানুষের সাথে যে একটা অভিনয় করছেন, উনি যে কেঁদে ফেলছেন এবং খুবই একটা মানে উনি একটা কি বলবো এক ধরনের ভান করছেন, এটা না ধরে ফেলছে। অর্থাৎ আপনার প্রথম যে কান্নাকাটিগুলো ছিল প্রথম 4-5 বছর হয়তো সেটা মানুষ বুঝতো, কিন্তু তারপরে যে আপনার এই অবৈধ শাসনের বৈধতা নেওয়ার জন্য উনি যে অভিনয় করতেন এবং খুব কেঁদে ফেলতেন, এই হচ্ছে আমার ভাই, এই হচ্ছে আমার জামাল কামাল রাসেল। সো এইটা আলটিমেটলি মানুষ, কিন্তু উনি কি করতেন, এইটাকে ইস্যু করে, এইটাকে ব্যবহার করে উনি দীর্ঘমেয়াদে ওনার ক্ষমতাটাকে স্থায়িত্ব করতেন। তো এইটা মানুষ কিন্তু বুঝতে পেরেছিল। ওনার বক্তব্য কখনো ফ্যাক্ট চেকড হয়নি। যদি ফ্যাক্ট চেকড হতো তাহলে আপনারা দেখতেন যে আসলে উনি কতটা আসলে অভিনয় আমাদের সাথে করতেন। ওনার নির্বাচনে যাওয়ার আগে, 24 নির্বাচনে যাওয়ার আগে যে ঘটনাটা ঘটেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যখন শুরু হয়, তখন একটু আমার ধারণা ওনার ফিনান্সিয়াল যে স্ট্রেংথ, এটাকে ব্যাপকভাবে আঘাত করছে, এবং এই কারণেই উনি যখন যত শক্তিশালী হিসাবে ওনার বয়ান, ওনার রিজার্ভ, ওনার ডেভেলপমেন্ট ন্যারেটিভ উনি করার চেষ্টা করছেন, সেইগুলো মূলত আসলে খুব একটা আর সমর্থন হয়নি বা সেইভাবে উনি সাপোর্ট পাননি। উনি দুর্নীতিটাকে একেবারে প্রাতিষ্ঠানিক করেছিলেন, এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটা প্রয়োজন ছিল, কারণ উনি যে নির্বাচনগুলো করেছেন, নির্বাচনে যে অবৈধ টাকার ছড়াছড়িটা ছিল, এবং পুলিশকে টাকা দিয়ে উনি নির্বাচন করেছেন, পুলিশের একদম ক্যাশ টাকা দেওয়া হয়েছিল। 18 নির্বাচনে আমাকে অনেক পুলিশ কর্মকর্তা বলেছেন যে তাদেরকে ট্রাঙ্কে ভরে টাকা দেওয়া হতো, এবং এখন যারা পুলিশ হেডকোয়ার্টারে অনেক বড় বড় পদে অবস্থান করছেন, তাদের অনেকেই সেই সময় এই টাকাগুলো বহন করার জন্য, পাঠানোর জন্য, বিশেষ করে এলআইসি থেকে বা কনফিডেন্সিয়াল থেকে, এই কাজগুলো তখন আইজিপির একদম ট্রাস্টেড মানুষগুলো এই কাজগুলোই করতেন, যে তারা টাকাগুলো প্রত্যেকটা এসপির কাছে, এবং একজন এসআই, কনস্টেবল, মানে এসআই পর্যন্ত টাকা ভাগ পেয়েছে, অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো টাকা পেয়েছে। তো এই টাকাগুলো কোথা থেকে আসতো? এগুলো মূলত আসতো হচ্ছে বিজনেসম্যানদের থেকে, এবং এই যে ব্যাংকগুলো, ধরেন বেসিক ব্যাংকের মতো ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকগুলোতে যে ঋণ জালিয়াতি বা যে ধরনের লুফলসের মধ্যে দিয়ে টাকাগুলো বের করা যেত, এই টাকাগুলো আসতো বলে ব্যাংকের অনেকে বলেন, এবং আমি এটা অনেস্টলি এটা বিশ্বাস করি। এবং উনি নির্বাচনের যে প্রক্রিয়া, সেইটাকে উনি একেবারে ভেঙে দিয়েছিলেন। কেমন করে আপনার মনে আছে 2014 সালের নির্বাচন, এবং 14 সালের নির্বাচনের আগে বাংলাদেশের পুরো মানুষকে দুই ভাগে ভাগ করছেন। একদিকে শাপলা চত্বর, অন্যদিকে শাহবাগ। এইটাকে দ্বিধাবিভক্ত করে বাংলাদেশের মানুষকে বাইনারি গেমটা উনি খেলেছিলেন। আর এরপরেই উনি নির্বাচন দিলেন 2014 সালের নির্বাচন, এবং 14 সালের নির্বাচনের 5 জানুয়ারি নির্বাচনে আপনারা দেখবেন যে প্রায় সব দল বয়কট করেছিলেন নির্বাচনকে। এবং এই নির্বাচনের পরে যেটা উনি হয়েছেন, এই নির্বাচনে যাওয়ার আগে উনি গুম করেছেন প্রচুর বাংলাদেশি ইউথকে, উনি বিরোধী দলের নেতাকর্মীকে উনি গুম করেছেন, এবং এই গুমের মধ্য দিয়ে উনি এই নির্বাচনকে স্থায়িত্ব দিয়েছেন। এবং
যে কাজটি উনি আরও ভয়ঙ্করভাবে করেছেন সেটা হচ্ছে যে মানুষকে নির্বাচনের আগে শাপলা চত্বর, শাহবাগ এবং আপনার যে যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে এক ধরনের ব্যস্ত রেখে উনি নির্বাচনটা করেছেন এবং 153টা সিট উনি সিকিউর করেছেন, বাদবাকি ইলেকশনের মাধ্যমে উনি নিশ্চিত করেছেন। এরপরে যদি আপনি আসেন যে 2018 সালের নির্বাচনকে উনি কীভাবে ধ্বংস করছেন। নির্বাচনের আগে উনি এই কথিত ড্রাগ যুদ্ধ অর্থাৎ মাদক বিরোধী অপারেশন নামে যে শত 5 শতাধিক মানুষকে হত্যা করেছেন, একই সঙ্গে হত্যা করেছেন উনি বিরোধী দলের সদস্যদেরকে। এবং এই যে কাজটি উনি করেছেন একটা টেরোরাইজ পরিস্থিতিতে করে উনি একটা নির্বাচন দিয়েছেন এবং সেই নির্বাচনে অনেকটা সবাই জানে এবং এখনকার কর্মকর্তারা এখন সবাই মুখ খুলতে শুরু করেছেন যে সেই নির্বাচনটি হয়েছিল রাতের আধারে এবং জাস্ট ব্যালট বক্স ভরে পরের দিন সকালে উনি নির্বাচিত হন। এবং আমার মনে আছে নির্বাচনের পরে সবার আগে চাইনিজ গভর্নমেন্টের যিনি রাষ্ট্রদূত ছিলেন উনি বাংলাদেশে, ওনারা গিয়ে ওনাকে ফুল দিয়ে আমার এখনও মনে পড়ে, বিকজ আই ওয়াজ কামিং ফ্রম মিরপুর টু শেরাটন, সোনারগাঁ হোটেলে আমি যাচ্ছিলাম পরের দিন সকালবেলা এবং কিভাবে দ্রুত গতিতে চাইনিজ অ্যাম্বাসেডার তার গাড়ি নিয়ে ছুটেছিলেন সেদিন আমার এখনও স্পষ্ট মনে আছে। গণভবনের দিকে উনি গিয়েছিলেন এবং ফুল দিয়েছিলেন। তো এইভাবে উনি আসলে 2014-তে উনি ভারতপন্থী থাকার পরে 2018 সাল থেকে উনি চলে গেলেন আমার কাছে মনে হয় যে চাইনিজ ব্লকে যাওয়ার পরে তো উনি ওনার কাজ চলতেই থাকলো। এরপরেও যে কাজটা উনি করেছেন সেটা হচ্ছে যে উনি আর্মিকে মানে একেবারে ক্রিপল করে দিচ্ছেন। আপনার দেখে মনে হবে যে ভাই আর্মি তো করছে কেন ভাই, আপনার মনে হইতেছে এই কথাটা। আর্মিকে উনি ক্রিপল করে দিচ্ছেন। আর্মিকে করে দিচ্ছেন কীভাবে? আর্মির সাথে ভারতের সম্পর্ক, পাকিস্তানের সম্পর্ক এগুলো খুব একটা ম্যাটার করে না, কিন্তু আর্মির যে ভেতরের যে স্পিরিট সেইটাকে আপনি একদম ফ্রেজাইল করে দিচ্ছেন। এমনভাবে আপনি আর্মির ধরেন বিডিআর মিউটিনির পরে একটা ধাক্কা খাইছে, তারপরে তাতে যে প্রোটেস্ট করছে তারা হয় গুমের শিকার হয়েছে, না হলে তারা অ্যারেস্ট হয়েছে। যেটা হয়েছে আরও যে আর্মির ভেতরে আর্মির যে মোরাল সেটা ভেঙে যেতে গেছে কেমনে? আপনি যখন জেনারেল আজিজের মতো লোককে আর্মি চিফ বানাইছেন বা অন্য যে অফিসারগুলা যাদের ধরেন মেজর হওয়ার যোগ্যতা ছিল না, সে হয়ে গেছে মেজর জেনারেল। তো আর্মি তো দেখতেছে ভাই আমার ইনস্টিটিউশনকে তুমি ভেঙে দিতেছো, তুমি প্রধানমন্ত্রী, তোমার সেনাবাহিনীর প্রতি ক্ষোভ আছে তোমার বাবার হত্যাকাণ্ডের জন্য, তাই বললে তুমি এইভাবে ক্ষোভটা করবা, প্রকাশ করবা। দেখেন একই ক্ষোভ কিন্তু খালেদা জিয়া থাকার কথা, কিন্তু খালেদা জিয়া কে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের আগ পর্যন্ত উনি ক্যান্টনমেন্টের ভিতরে থাকছেন এবং কারোর প্রতি কোনো ঘৃণা প্রকাশ করছেন বলে আমার অন্তত জানা নাই। শুধুমাত্র যেই ভদ্রমহিলা এবং যে অফিসারগুলো তাকে বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করছিলেন বা দরজা ভেঙে বের করেছিলেন তাদের প্রতি হয়তো বা কিছুটা ক্ষোভ উনি পুষে রেখেছেন বা রেখে থাকতে পারেন। বাট ওভারঅল যদি আপনি বলেন যে উনি আসলে ওইখানে থেকেছেন, আর খালেদা জিয়ার সাথে আসলে শেখ হাসিনাকে আমি কখনো তুলনা করতে চাই না, কারণ দুই ক্যাটাগরির মানুষ একেবারে। তো শেখ হাসিনা এই যে আর্মিকে যে সিস্টেমেটিক্যালি উনি ক্ষতি করছেন এবং আর্মিকে ব্যবসার ভেতরে এঙ্গেজ করে দাও, এবং আমি আমার সোর্সকে আমি বলতে শুনছি যে সে বলছে যে আর্মিকে সব কাজে ব্যস্ত রাখো যাতে করে সে কোনো কিছুর ভিতরে নাক না গলায়। তো আর্মির নাক গলানো দরকার নেই, কিন্তু আর্মি তো আপনি নাক গলাইতে দিয়েন না, সেটা গুড। বাট আপনি কি করছেন দেখেন, আপনি যখন নির্বাচন হচ্ছে 18 সালের নির্বাচন, সেই নির্বাচনের মতো একটা ভুয়া নির্বাচনকে সেনাপ্রধান জাস্টিফাই করছে, তখন আর্মির উপরে কোনো ভরসা থাকে মানুষের? আমি আর্মির সাইকিটা বুঝি। আর্মি ভাই সবসময় সিরাতুল মুস্তাকিমে বিশ্বাস করে। এখন এই সিরাতুল মুস্তাকিমের কথা কয়ে আপনি যখন অন্যদিকে ঘুরাই দিবেন বা আপনি যে তারা বাস দিতেছেন সে যদি বুঝে আপনাকে কিন্তু সে ছাড়বে না। ফলে এই যে আর্মির কাছ থেকে তার প্রতি যে একটা হেট্রেড তৈরি হয়েছিল এবং আর্মিতে যারা ধরেন র্যাবে আসছে বা অন্যান্য বাহিনীতে গেছে তাদেরকে দিয়ে উনি যেভাবে মার্সিনারির কাজ করাইতেছিল, এইটা কোনো প্রফেশনাল অফিসার উইল নট অ্যালাউ, কোনোভাবেই না।
এবার আসেন যে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে উনি কী করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে উনি খালি দেখতেন যে আমার লোক আছে কিনা, আমার ছাত্রলীগ করা লোক আছে কিনা, আমার প্রফেশনালদেরকে উনি যতটুকু আছেন ছাত্রলীগের একদম ডাইহার্ট ছাত্রলীগদেরকে উনি নিয়ে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে, আপনি দেখেন, আমার কাছে এটা ম্যাটার করে না যে আপনি ছাত্রদল করছেন দেখে আপনি ভালো চাকরি করতে পারেন। আপনি ছাত্রদল করছেন বা ছাত্রলীগ করছেন, আপনি ভালো মেধাবী হইলে পরে আপনি জায়গায় যাবেন, কিন্তু তাকে যে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা দরকার সেইটা উনি করেননি। ফলে অন্য যারা প্রফেশনালি সার্ভিস করতে চাইছে তারা বলছে যে ভাই এইটা তো ক্যাম্প না, মানে এইটা তো পলিটিক্যাল ক্যাম্প না, সো তুমি এটাকে পলিটিক্যাল ক্যাম্প বানাইতেছো কেন। এইবার দেখবেন যে এই কারণে পরবর্তী সময় যেটা হয়েছিল, যারা ডিসি ছিল, ডিসিরা প্রিটেন্ড করতো যে তারা জেলা আওয়ামী লীগের সভাপতি আর এসপিরা হচ্ছে সাধারণ সম্পাদক। এই কাজটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছিল, এবং এর ফলে যেটা হয়েছে যে পলিটিক্সে যাদের মূলত ভূমিকা রাখার কথা, যে নেতৃবৃন্দ, তারা কিন্তু মেইন স্ট্রিমিং আর হয়নি। তারা চিন্তা করছে যে ভাই আমার পক্ষে তো আর কোনো কাজ করা সম্ভব না। আমার কাছে সব চাইতে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ভারত। 2018 সালের নির্বাচনের আগে বা পরে, ঠিক মনে আসছে না, যখন পরবর্তীতে যখন আপনি জানেন চীনের প্রেসিডেন্ট আসছিলেন, তখন উনি বলেছিলেন চীনের প্রেসিডেন্টকে যে আমি আপনার মতো হতে চাই। এই কথাটা তৎকালীন অ্যাম্বাসেডর বলেছিলেন আমার কন্ট্যাক্ট আমাকে বলেছিল যে কি বলেছিলেন শেখ হাসিনা শি জিনপিংকে। তো ওনার মতো দীর্ঘদিন উনি ক্ষমতায় থাকতে চান, এবং এই যে থাকতে চাওয়া, এবং এই কারণে ভারতের ভেতরে কিন্তু দীর্ঘমেয়াদে, আরে ভাই আমি পেলে পুষে বড় করলাম তোমাকে, আমি তোমার এত ফ্যাসিলিটি দিলাম। শেখ হাসিনার সাথে যে ভারতের একটা মিসট্রাস্ট ছিল সেটা আপনি বুঝতে পারবেন হর্ষবর্ধন সিংহাল যখন বাংলাদেশে হাই কমিশনার ছিলেন তখন। কারণ তখনই প্রথম বোঝা গেল যে ভারতের মধ্যে একেবারে প্রকাশ্যে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি, তার হত্যাকারীরা দিব্য এখানে অবস্থান করছিল। এবং হর্ষবর্ধন সিংহালা উনি যেটা করছিলেন যে ওই খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার নিশ্চয় ব্যবস্থা করেছিলেন, এবং তাদের আব্দুল মাজিদের ফাঁসিও হয়। অন্য আরেকজনের কথা শোনা গেছিল, তার পরবর্তীতে তার ওয়াইরাবার্সটা নিশ্চিত করা যায়। কিন্তু শেখ হাসিনার বাড়িতে যখন আমি গণভবনে যখন আমি ঢুকেছি আগস্টের বেশ কিছুদিন পরে, তখন কিন্তু আমি যে দেখছি যে ডকুমেন্টেশনগুলো কী উনি করতেন, তার একটা বড় ছিল যে ওনার বাবার হত্যাকারীদেরকে উনি পাগলের মতো খুঁজতেন। এবং একটা নোটবুক আমি দেখেছিলাম যেখানে উনি কে কোথায় কিভাবে আছেন সেগুলো উনি হান্ট করছেন, এবং তার পরিবারের সদস্যদেরকে উনি হান্ট করছেন। তো এই যে শেখ হাসিনার ভিতরে যে জিনিসটা ছিল, এবং ভারত যে তাদেরকে প্রচ্ছন্নভাবে ব্যাক করছে বা তাদেরকে হারবার করছে, এটা কিন্তু শেখ হাসিনার মনের ভিতরে আছে। এবং শেখ হাসিনা ক্রমেই যে তার চীনের প্রতি, এবং নয়া চীন দর্শন, এই সমস্ত বইটই উনি যখন বাংলাদেশে বহুল পাঠ্য বই হিসাবে উনি প্রকাশ করতে থাকলেন, তখন দেখা গেল যে হ্যাঁ, চীনের প্রতি তার সফট কর্নারটা ভারত কখনোই ভালো না। এবং ভারত তার অল ইনস্ট্রুমেন্ট ইন বাংলাদেশ, ইনক্লুডিং তার ন্যাশনালিটি যারা অন্য জায়গায় আছে, গ্লোবাল অর্গানাইজেশনে আছে, তাদেরকেও এঙ্গেজ করছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং এটা সহজ, যখন এই কাজটা করে ফেলে তখন আপনার জন্য হচ্ছে যে ইটস নট অল আউট, ভারত সামনে আসবে না, ভারত উল্টা আপনার এই আন্দোলনকে গালাগালি করবে, কিন্তু সে তার যে কাজ সেই কাজটা কিন্তু অ্যাচিভ করে নেবে, বরঞ্চ ব্লেমটা চলে যাবে আমেরিকা, পাকিস্তান, এইগুলোর উপরে। দিস ইজ হাউ ডিপ্লোমেসি ওয়ার্ক। এবং দিল্লিকে যে উনি কনভিন্স করার জন্য, যে ওনার মন্ত্রী পাপেট একজন ছিলেন, বলতেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলে এটা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, কিন্তু সেটা ম্যারিড রিলেশন নাকি এটা ফর্নিফিকেশন, উই ডিডন্ট নো দ্যাট।
ওয়েস্টকে উনি বোঝাইতে ব্যর্থ হয়েছিলেন, কারণ উনি যে প্রিটেন্ড করতেন যে উনি ভেরি সেকুলার, কিন্তু ওয়েস্ট হচ্ছে যে আসলে সেকুলারিজম শুধু দেখতো না, তার যে লিবারাল ডেমোক্রেটিক ভ্যালুস ছিল সেইটাকে যে উনি একদম মানে ফানা ফানা করে ফেলছে, এইটা কিন্তু রিয়ালিটি। এবং আপনি জানেন যে আসাদুজ্জামান খান কামাল উনি খুবই অ্যান্টি ওয়েস্ট ছিলেন, এবং একই সঙ্গে ওনার প্রো চায়না প্রো রাশিয়ার একটা মানে ভেতরের থেকে ফিলিংস ছিল। উনি ইউএনের যে মেকানিজম ছিলেন সেই মেকানিজমকে উনি খুবই হোস্টাইল করে তুলছিলেন। এইটা আসলে ওনার ঠিক হয় নাই, এবং তার ইন্টেলিজেন্স এজেন্সি একইভাবে ইউএনকে ডিস্টার্ব করছে। তা শুধু না, যে ইউএনের যে বিভিন্ন অফিসিয়াল আছে তাদেরকে যে উনি ডিস্টার্ব করছেন, বা তাদেরকে নিয়ে যে উনি এক ধরনের মানে ইউএনের মেকানিজমে যে জিনিভাতে গিয়ে উনি যে ধরনের ওনার লোকজন যেভাবে যা কাজ করছেন, এইটা কিন্তু আসলে সব কিছু ইন্টারন্যাশনাল কমিউনিটি ইভেন যে প্ল্যাটফর্ম সবখানেই কিন্তু উনি আসলে আইসোলেটেড হয়ে গেছেন। অর্থাৎ এই জায়গাগুলো থেকে ওনার যে সাপোর্ট বেস ছিল সেগুলো উনি করতে, উনি তো আসলে কাউকে ট্রাস্ট করতেন না, এবং এটা আমি মোটামুটি নিশ্চিত যে উনি কাউকে ট্রাস্ট করতেন না। এটা ওনার খুব কাছের এইড যারা তারা আমাকে এটা বলছে যে উনি আসলে বাংলাদেশি কাউকে ট্রাস্ট করতেন না, এবং ওনার সবচাইতে ট্রাস্টেড যে বাংলাদেশি না মানে বাঙালি কাউকে ট্রাস্ট করতেন বলে মনে হয় না। এবং উনি একজন ওনার এইড ছিল যে হচ্ছে বেসিক্যালি এথনিক মাইনরিটি, এবং তাকে উনি অনেক ট্রাস্ট করতেন, তাকে দিয়ে তার লাইক তার নিজের কাজ নিজের সব ট্রাস্টেড কাজগুলো উনি ওনাকে দিয়ে করাতেন। অর্থাৎ পরিবারের বাইরে উনি কাউকে আসলে ট্রাস্টের মধ্যে নিতে পারেননি। এইটা আসলে ভয় থেকে হওয়া, কারণ ওনার যে ক্ষতি হয়েছে লাইফে এটার পরে উনি আসলে রিকভার করতে পারেন, উনি একটা ট্রমায় চলে গেছেন। এই ট্রমার যে একটা হিলিংয়ের দরকার ছিল এইটা উনি করেন না, এবং হিলিং না করাতে ডেমোক্রেটিক প্রসেসটা ওনার ভিতরে মাথায় আসে নাই। ওনার ব্যর্থতার আরেকটা বড় কারণ হচ্ছে যে রাজনীতিতে ধরেন লেংদুব দর্জির মতো অনেক ক্যারেক্টার থাকে, হামিদ কারজাই ছিল এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু ওনার কাছ থেকে আসলে পাওয়ার আর কি ছিল? শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ রাজনীতি, জিও পলিটিক্যাল সেক্টর, এগুলো কি পাইতো? আর ওনার দেওয়ার আসলে কিছু ছিল না। ওনাকে রাখাটা তখন ছিল একটা লায়াবিলিটি। কে রাখবে? চায়না রাখবে, চায়নার জন্য একটা লায়াবিলিটি। এটা ইন্ডিয়া রাখবে, ইন্ডিয়ার জন্য একটা লায়াবিলিটি। এই লায়াবিলিটিতে আসলে কেউ দীর্ঘদিন আসলে পালন করে না। ফলে উনি চলে গেলে যে বাংলাদেশে একটা বিশাল চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশের যে পলিসি ডাউন করবে, এটা কিন্তু আসলে না। ফলে ওনাকে রাখাটা ওনার পতনটা অনিবার্য হয়ে উঠেছিল। উনি যে কাজটা করছেন সেটা আর একটা ভয়ঙ্কর কাজ করছেন। আমি এটা আই ক্যান সে দ্য 11 নাম্বার কজ। সেটা হচ্ছে যে উনি ভয়ঙ্করভাবে বিরাজনীতিকরণ করছেন। উনি কখনো ভাবেন নাই যে বিরোধী দল থাকতে পারে। বিরোধী দল যে একটা দল, সেই বিরোধী দল থাকা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ক্রিটিসিজম পাওয়া, এগুলো যে দল, ক্রিটিসিজমের কারণে কিছুটা হয়তো বিরোধী দলের নেতাকর্মীদের কাজ করার সুযোগ দিচ্ছেন, কিন্তু বিরোধী দলকে ফাংশনালি বিরোধী দল হয়ে ওঠা বা পার্লামেন্টে সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেটা উনি করতে দেননি। এইটা যে কত ভয়ঙ্কর, এবং এইটা করতে গিয়ে উনি যেটা করছেন যে উনি তো বিরোধী হতে দেন না, বিরোধী মতকেও উনি একইভাবে সাপ্রেস করছেন। এবং মানুষ যখন তার কথা বলার শক্তি আছে, সে কানে শোনে কিন্তু বলতে পারে না, এইটা তার জন্য ডিজাস্টার। অর্থাৎ এই যে মানুষকে যে হিউমিলিয়েট করতেন, যে টুস করে ফেলে দিবেন, উনি একদম দেখে নেবেন, একটারও বাড়িতে থাকতে দিবেন না, এই যে কথাগুলো না, ঔদ্ধত্যপূর্ণ যে কথাবার্তা, এইটা বাংলাদেশের নাগরিক সমাজ, যে নাগরিক হিসেবে যে মানুষ মানে একটা মানুষের রাজনৈতিক যে অধিকার, এইটাকে ব্যাপকভাবে হ্যাম্পার করে, এবং সে কিন্তু হারায় যায়। মানে তার ভেতরে একটা ভীষণ ভয় কাজ করে, লাইক যে আমার বাংলাদেশের মানুষ হিসেবে আমার কোনো ভূমিকা নাই, আমি কেউ না, সে তখন অন করা ছেড়ে দেয়। এবং এইটা ভয়ঙ্কর, এবং তখন সে এতটা বিক্ষিপ্ত হয়ে যায়, সে আপনার কোনো সিস্টেমকে সে আর মূলত আর মনে করে না যে এটা আমার সিস্টেম। এই কারণে দেখবেন যে শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণার কারণগুলো কিন্তু যদি তাকে জিজ্ঞেস করেন, সে বলবে যে ভাই উনি মানুষ মারছে, কিন্তু মানুষের যে মানে যে ধরনের ভাবে উনি কথা বলতেন, এইটা আমি নিতে পারি না।
এই যে বিরাজনীতিটা করছেন এবং বিরাজনীতিকরণটা উনি যে সিস্টেমেটিক্যালি করছেন লাস্ট 1 ডিকেড, এইটা উনি যেটা করছেন, ওনার কাজটা ছিল এই যে উনি রিলাই করছেন কাদের উপরে? আমলাদের উপরে, পুলিশের উপর। মানে আমি বলবো যে এটা ভীষণ ভীষণ একটা ব্লান্ডার করছেন উনি। এই ব্লান্ডারটা কেন করছেন? যে আপনি যদি এই গোয়েন্দা সংস্থা, পুলিশ, আমলা এদের উপরে ডিপেন্ডেন্ট হন, আপনার যে রাজনীতির যে কার্যক্রম, রাজনীতির যে সেটা কেবলমাত্র মানে একদমই আনুষ্ঠানিক হয়ে যায়। আপনি প্রত্যেকটা জিনিসকে করা হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে করা হয়েছে একে অপরকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনার জন্য। উনি একেবারে সেটাও করতে ব্যর্থ হয়েছেন এবং পরে যখন উনি এটা করছেন তখন ইট ওয়াজ টু লেট। এই কারণে আপনি দেখবেন যে আমার মনে আছে যে আমাকে এক যুবলীগ নেতা বলতেছেন যে গোয়েন্দা সংস্থার সাথে থাকা এই যুবলীগ নেতা বা ছাত্রলীগ নেতারা এতটা ক্ষমতাবান যে তারা তারা তাদের ক্ষমতা ব্যবহার করে তারা মিডিয়াতে বড় কাভারেজ পাচ্ছে, তাদের গুড পজিটিভ এই ভাইব আসতেছে বিভিন্ন জায়গায়, এবং ফাইনালি তারা পোস্ট পেয়ে যাচ্ছেন। এবং এর কারণে গণতান্ত্রিক যে চর্চা, যে হায়ারার্কিক্যাল পজিশনগুলো, এইগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এইটা বিএনপির জন্য একইভাবে হবে কি না আই ডাউট, বাট বিএনপি যদি এইদিকে যায় তাহলে বিএনপি একইভাবে বিপদগ্রস্ত হয়ে যাবে। একটা সেন্ট্রিস্ট পার্ট, মানে আওয়ামী লীগ যে সেন্টার লেফট একটা পার্টি হিসেবে, তার ভেতরে যে অহংকার, অহমিকা এবং দম্ভ ছিল, হ্যাঁ, পালাবো না, হ্যাঁ, ফখরুল সাহেব, তো এই যে কথাগুলো বলতো এইগুলো কিন্তু একটা দম্ভের কথা। আই ডু রেসপেক্ট মিস্টার ওবায়দুল কাদের বিকজ হি ইজ এ সিজন পলিটিশিয়ান। তার লাস্টের দিকে এসে অনেক কন্ট্রোভার্সি, অনেক হাসাহাসি হতো, বাট ইজ এ সিজন পলিটিশিয়ান, হি হ্যাজ সাম কন্ট্রিবিউশন টু দ্য বাংলাদেশি পলিটিক্যাল ফিনোমেনা। সো এইখানে কিন্তু উনি যেটা করছে সেইটা আসলে পলিটিক্সটাকে নষ্ট করার জন্য। এবং ওনার সাথে এটা সত্যি যে ফখরুল সাহেব বা অন্যান্যদের সাথে উনি রাজনৈতিকভাবে উনি চাইতেন যে সম্পর্কটাকে কিভাবে স্টেবল করা যায়, এবং এই কারণে উনি পালাই যেতে পারছেন। বাট আমি মনে করি যে এই প্রসেসটা বিরাজনীতিকরণ করা এবং একই সাথে আমলা, গোয়েন্দা এবং পুলিশের উপরে মানুষের রাজনীতিবিদদের আস্থাটা বা নির্ভরশীলতা ভয়ঙ্কর ক্ষতি করছে শেখ হাসিনা। এই কারণে যখন বলা হচ্ছিল যে 4 তারিখে ব্যাপক আকারে আক্রমণ করা হবে ছাত্রদের উপরে, হ্যাঁ, ছাত্ররা ভয় পেয়ে যাবে, আসলে ছাত্ররা কিন্তু ভয় পায় না। ছাত্র এবং জনতা, আমিও ছিলাম, আমি আমার সামনে অনেক মানুষকে শহীদ হতে দেখেছি, তারা কিন্তু আর ওই বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, বরঞ্চ আমি আমার একটা মিলিটারি অফিসারকে আমি পাইছিলাম 4 তারিখ বিকালবেলায়, সে বলছিল যে ভাই আর সহ্য করা যাচ্ছে না, মানে তার মানে সে এমনভাবে বলছে যে জাস্ট সামনে যে আসবে এটা গুলি করে দেবো যদি কেউ এসে বন্দুক চালায়, এবং ফর্চুনেটলি কেউ গুলি চালায় না এবং বেঁচে গেছেন। শেখ হাসিনার পতন আসলে আমার কাছে মনে হয়েছে যে এই মোটা দাগে এই বিষয়গুলো মানে উনি যে স্বৈরাচার হয়ে উঠেছেন, হ্যাঁ, এই স্বৈরাচার হয়ে ওঠা তো একদিনে হননি, এবং এই কারণে উনি ধীরে ধীরে যাই হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক বয়ানটা উনি তৈরি করেছেন। রাজনৈতিকতে ওনার এগেনস্টে একটা স্ট্রং বয়ান তৈরি করছেন। এই কারণে উনি যখন, এবং দেখেন আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি যখন পালাই গেছে ওনার আশেপাশের লোক সব পালাও, হ্যাঁ, সব পালাও। এইটা কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য খুবই ব্যর্থতা, ভয়ঙ্কর ব্যর্থতা, যে আমি নাই, দল শেষ। শেখ হাসিনা এখন যেটা করছেন সেটা আরও ভয়ঙ্কর। তার দলের নেতাকর্মীরা এবারও জুলাইয়ের 1 তারিখে যেভাবে নোংরামি করলো জুলাইকে নিয়ে, এটা আমি হইলে করতে দিতাম না। অর্থাৎ আমি ছাত্রলীগ বা আমি যুবলীগ বা আওয়ামী লীগের লোক হলে আমি বলতাম যে দেখেন, জুলাইটা নিয়ে আমাদের ভাববার আছে, এত মানুষ মারা গেছে, আমার দলের নেতাকর্মীও মারা গেছে, আওয়ামী লীগের লোক, আমাদের আসলে নতুন বাংলাদেশ গড়ার জন্য এই ঘৃণার জায়গা থেকে সরে এসে নতুন একটা বাংলাদেশের কথা চিন্তা করা। কিন্তু যেহেতু আওয়ামী লীগের ডিএনএতে আমি বলবো যে ডেমোক্রেটিক ভ্যালুসটা নাই, ফলে সে বুঝতে পারতেছে না। এখন
এইটা কইরা সে এরপরে যদি সে ফেরত আসে, কোনো একদিন হয়তো সে ফেরত আসবে, আমি ধারণা করি যে 30-এ না হলেও 35-এর দিকে হয়তো সে ফেরত আসবে, সে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে আসবে। এবং তার ভেতরে যে অনুশোচনা নাই, তার ভেতরে যে কোনো রিফাইন্ড সাইকি নেই, এইটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠবে। তো আমার সাজেশন হচ্ছে যে এই যে কথাগুলো বললাম, যে ডিপলিটিসাইজেশন না হতে দেওয়া, গোয়েন্দা সংস্থা, পুলিশ, আমলাদের উপরে নির্ভরশীল না হওয়া, রাজনীতিটাকে করতে দেওয়া, রাজনীতির মডেলে দেখা, এই জিনিসগুলো খুবই ক্রুশাল। এবং নিজের ক্ষোভ ঘৃণাকে রাষ্ট্রীয়করণ না করা, দুর্নীতির মাধ্যমে অলিগার্ক তৈরি করা, ক্লিপ্টোক্রেসি এনশিওর করা, এইগুলো আসলে রাষ্ট্র ব্যবস্থাকে পুরোটা ভেঙে দেয়। তখন যেটা হয়, যারা ন্যূনতম, মানে আমি একটা খুব বাজে এক্সাম্পল দিই, দেখেন প্রতিটি মানে একটা পতিতারও কখনো না কখনো সংসার করার স্বপ্ন জাগে। সে চায় যে তার জন্য কেউ খাবার নিয়ে বসে থাকুক, তার জন্য কেউ অপেক্ষা করুক, কেউ তাকে একটু ভালোবাসুক। সো আপনি যতই খারাপ কাজ করেন একটা মানুষকে দিয়ে, কিন্তু দিন শেষে সে কিন্তু একটা ভালো কিছু দেখতে চায়। এখন একটা রাজনৈতিক দল যদি ন্যূনতম সেই রিয়েলাইজেশনটা তার ভেতরে না আসে, সে কেন ফেল করলো সেটা যদি সে না বুঝে, সে ভবিষ্যতে আদেও বাংলাদেশের তো দূরে থাক, সে তার নিজের কাছে আর কোনো উত্তর দিতে পারবে বলে আমি মনে করি না। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিকামী মানুষ। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে আত্মমর্যাদাশীল এবং যে কোনো ধরনের প্রতিবন্ধকতা থেকে নিজেকে দূরে রেখে সুন্দর একটি স্বপ্নময় আদর্শিক বাংলাদেশ গড়ার, সেই লক্ষ্যে হয়তো বাংলাদেশের মানুষ আর এগিয়ে যাবে। এবং সেখানে শেখ হাসিনার মতো আর কোনো শেখ হাসিনা যাতে না আসে, জুলাই মাসের এই গণ অভ্যুত্থানের মাসে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।